তাহলে গত ক্লাসে আমরা কি করছিলাম? স্যার আমরা এই পর্যন্ত পাতার কথা বলছিলাম, পুষ্পমঞ্জরি, প্যারালাল রিলেশন, আচ্ছা এস্টিভেশন, বাকির মধ্যে কিছু নাই, রেসিমোস হাইমোস। তাহলে গত ক্লাসে আমরা কি করছি? গত ক্লাসে বেশি কিছু করিনি আমরা। তাহলে কিছু কাকে বলে এগুলো পড়ছিলাম। তাহলে একটু রিক্যাপিচুলেশন করি। তাহলে কি কি পড়ছিলাম? ফার্স্টে আমরা পড়ছিলাম মূল। কয় ধরনের মূল আছে? মূল কয় ধরনের? দুই ধরনের থাকতে পারে, হয় স্থানিক মূল আর একটা প্রধান মূল। আবার গুচ্ছ আকারে থাকলে সেটাকে বলা একগুচ্ছ, গুচ্ছ মূল, আর পরাশ্রয়ী কিছু মূল আছে। কাণ্ড আবার কিছু বলছিলাম যে ঘাস জাতীয় যেগুলো আছে ওদের কাণ্ডগুলো কেমন থাকে? ফাঁপা থাকে। তিন কোণ বিশিষ্ট কিছু কাণ্ড আছে, যেমন ইয়ের মধ্যে থাকে। হ্যাঁ, কোন গাছে থাকে? এটা হয়তো বা ভুট্টা মান বা সেটা হবে ওটা সাইপেরাসি গোত্রের উদ্ভিদগুলা তিন কোণ বিশিষ্ট, লেমিনেসি গোত্রের উদ্ভিদগুলা চার কোণ বিশিষ্ট আছে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে ওদের চার কোণ থাকে। নর্মালি তো গোল থাকে, তাই না? কাণ্ডগুলো এরকম বাঁশেরটা কেমন থাকে? গোল থাকে না? ওদেরটা কিছু কিছু আছে তিন কোণ থাকে, আবার কিছু চার কোণ আছে। আবার বলছিলাম যে রাইজম কি, টিউবার কি, বাল্ব কি, রানার কি। রাইজমটা হলো, এটা সবাই হলো কাণ্ড, এটা সব রূপান্তরিত কাণ্ড। আর এর মধ্যে কি কি বলছিলাম যেন? রান্নায় আদা হলুদ লাগে, আদা হলুদ, এগুলো হচ্ছে রাইজম থাকে। আমরা আদা আর হলুদ যেটা খাই এটা মূলত একটা কাণ্ড এবং এটাকে বলে রাইজম। তারপর বলছিলাম টিউবার, টিউবারের মধ্যে বলছিলাম আটি, আলুর টিউবার, আলুর যেটা খাই এটা আসলে কাণ্ড এবং এটাকে টিউবার বলে। বাল বলছিলাম, বাল কি যেন বলছিলাম? পেঁয়াজ রসুন। স্যার আপনি যে বলছিলেন যে কালকে যে পেঁয়াজটা এটা পাতা কি বিষয়? পেঁয়াজের যেটা আমরা কাটি ফার্স্টে পেছনের অংশটা কেটে ফেলে এটা কাণ্ড। ও হ্যাঁ এটা কাণ্ড। অথবা রসুন কখনো করছেন, রসুন কখনো দেখবেন বড় বড় রসুনগুলা এই কোষগুলা সরাই ফেললে তারপর দেখবেন যে একটা নিচের দিকে একটা গোল এরকম থাকে, এটা হলো কাণ্ড। আর বাকি যে রসুন অংশ এটা হলো পাতা। রসুন এটা ভালো বোঝা যায় না, পেঁয়াজেরটা ভালো করে বোঝা যায়। পেঁয়াজের কোষগুলা যদি সরান দেখবেন যে এটা কিন্তু পাতার মতো করে, এবং রসালো পত্র, এর মধ্যে রসালো পত্র এটা। পেঁয়াজের যে অংশটা আমরা খাই এটা কিন্তু পাতা, আর যে অংশটা কেটে ফেলে দেয় এটা হচ্ছে কাণ্ড। তাহলে বাল থাকে, রানার থাকে। রানার কোথায় থাকে? থানকুনিতে থাকে। পাতার মধ্যে বলছিলাম একটা পাতার কি কি অংশ আছে? বোটা আছে পাতার। তারপরে বলছিলাম ল্যামিনা, পত্রফলক আছে। মানে একটা পাতার বোটা বাদে বাকি সব অংশটা হচ্ছে পত্রফলকের অন্তর্গত। স্টিপিল মানে উপপত্র। আবার অনেক সময় পাতা যে দণ্ডের সাথে লাগানো থাকে ওই দণ্ডের মধ্যে ছোট একটা পাতার মতো গঠন তৈরি হয়, যেটা আমরা নর্মালি কি আকারে দেখতে পাই? কাঁটা আকারে দেখতে পাই, তাই না? যেমন বেল গাছের মধ্যে, বেল গাছের যে পাতা আছে ওই পাতার মধ্যে দিয়ে ছোট একটা মানে সুচালো একটা অংশ তৈরি হয়, যেটা হলো উপপল্লব। ওটা কি বলে? আচ্ছা, আবার সিম্পল লিভ, কম্পাউন্ড লিভ। সিম্পল লিভ হচ্ছে যদি পত্রফলক একটা থাকে, একটা পত্রফলক একটা দণ্ডের সাথে লাগানো আছে, সেটা হবে, এটা কি বলে? সিম্পল লিভ। আর যদি অনেকগুলো পত্রফলক একটা র্যাকিসের সাথে যুক্ত থাকে, ওই র্যাকিস আবার একটা কাণ্ডের সাথে লাগানো থাকে, সেটাকে বলা হয় কম্পাউন্ড লিভ। বুঝছেন? যেরকম হচ্ছে আমাদের কোথায় আছে এগুলা? ওই যেটা কোনটা কই না, ওইটা না, এটাও কম্পাউন্ড লিভ হবে। ওই যে সবচেয়ে ভালো বোঝা যাবে ওই যে ওইটা। হ্যাঁ ওটা, এটা একটা কম্পাউন্ড লিভ। আচ্ছা, ল্যামিনা কোনগুলা? ল্যামিনা হচ্ছে ওই যে ওইটা দেন, বা এই যে এটা একটা পাতা যদি হয়, এটা একটা পাতা যদি হয়, এটা হচ্ছে বোটা, সামনের অংশটা বোটা, আর পুরাটাই হচ্ছে একটা পত্রফলক। আর মাঝখানে জালের মতো যেগুলো এটা হচ্ছে শিরা। আর শিরার ভিতরে কি থাকে? এটা কি থাকে? এগুলো এগুলো কি ভাস্কুলার বান্ডেল। এটা মেইনলি ভাস্কুলার বান্ডেল, জাইলেম ফ্লোয়েম থাকে এর মধ্যে। এগুলা তো সমান্তরাল না? হ্যাঁ, তাহলে এদের এটা কেমন? এদের শিরাবিন্যাসটা কেমন? সমান্তরাল। জালের মতো না কিন্তু সমান্তরাল, সবাই কিন্তু একটার সাথে একটা সমান্তরাল আছে। জালগুলা দেখবেন যে মাঝখানে যে শিরাগুলা এগুলো কিন্তু লাউ গাছের কেমন থাকে? জালের মতো থাকে। তারপরে এটা একটা কম্পাউন্ড লিভ। কেন স্যার এটার মধ্যে তো বোটা নাই না? আছে তো সবগুলো। এই যে হ্যাঁ একদম লাগানো আর কি কম, একেবারে নাই। স্যার বৃন্ত আর বোটা তো একই। হ্যাঁ, বৃন্ত আর বোটা একই, কিন্তু বলছে যেগুলো নাই অবৃন্ত। যেমন ইয়ের মধ্যে নাই, হাতি সুরের মধ্যে মনে নাই। তারপরে এই যে এগুলোর মধ্যেও নাই। আর এই গাছটার ক্ষেত্রে কি এগুলো পত্র বলো সবগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলা পত্রফলক,
সবগুলো পত্রফলক একটা রেকিসের সাথে লাগানো থাকে। রেকিস কোনটা তাহলে? এই যে মাঝখানে দণ্ডটা হচ্ছে রেকিস, আর এটা হলো পাতা, পাতা পত্রফলক। আর এটা অল্টারনেটিভ আছে, একটা এই পাশে আছে আরেকটা এই পাশে, একটা এই পাশে আরেকটা এই পাশে, একটা এই পাশে আরেকটা এই পাশে। এই ধরনের যাদের থাকে তাদেরকে কি বলে? তাদেরকে পক্ষ যৌগিক বলে। যৌগিক পত্র এবং তারা পক্ষান্তরে থাকে, একটার একটার উল্টা পাশে থাকে। এবং যাদের চূড়া আছে, মানে সবার মাথার উপরে একটা যদি থাকে পত্রফলক, তাদেরকে বলা হয় এটা হচ্ছে সচূড় পত্র। আর যদি এটা না থাকতো তাহলে কি হতো? অচূড়। তাহলে এটা একটা সিম্পল লিফ না কম্পাউন্ড লিফ? কম্পাউন্ড লিফ, কারণ অনেকগুলো পত্রফলক মিলে একটা পাতা হয়েছে। আচ্ছা, সচূড় পত্র বললাম, অচূড় পত্র। দ্বিপক্ষ যৌগিক, দ্বিপক্ষ যৌগিক মানে উভয় পাশে থাকবে, এখানে থাকবে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা। আর ত্রিপক্ষ যৌগিক কোনটা? ওই যে ওইটা কোনটা যেন দেখলাম, ওই যে ওখানে একটা আছে। হ্যাঁ, এটা ত্রিপক্ষ যৌগিক। কেন? কারণ এরা মাঝখানে একটা দণ্ড আছে, বড় দণ্ড, আবার এই দণ্ড থেকে আরো ছোট ছোট দণ্ড বেরিয়েছে, আর ওই দণ্ডের সাথে পাতাগুলা যুক্ত আছে, তাহলে এরা হবে ত্রিপক্ষ যৌগিক। এই ছোট দণ্ডগুলোর মধ্যে তো রেকিস আছে, তাই না? তাহলে তো অনেকগুলো রেকিস হয়। হ্যাঁ, মানে দণ্ড মতো প্রথমে একটা কেন্দ্রীয় দণ্ড থাকে, এই দণ্ড থেকে আরো ছোট ছোট দণ্ড বের হবে, শাখা বের হবে, ওই শাখার সাথে পত্রফলকগুলা লাগানো থাকে। এই ধরনের পাতাকে কি বলে? ত্রিপক্ষ। ত্রিপক্ষ যৌগিক। পড়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা কি বলছিলাম? ভিনেশন, প্যারালাল ভিনেশন। প্যারালাল ভিনেশন কোনটা? যদি পাতাগুলো কেমন থাকবে? হ্যাঁ, সমান্তরাল থাকে, যেমন বাঁশের ক্ষেত্রে ভালো করে, বাঁশ গাছের ক্ষেত্রে বোঝা যায়। রেডিকুলার ভিনেশন কোনটা? জালিকা শিরা বিনাশ। কোথায় থাকে? দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে থাকে। এরা ব্রাঞ্চ থাকে, শিরাগুলা শাখা প্রশাখা যুক্ত থাকে। হুম, কোনটা? পত্রবিন্যাস কই? ও, ফাইলোট্যাক্সিস, ট্যাক্সি, পত্রবিন্যাস। কাণ্ডে পাতা একান্তর পূর্বে প্রতি পর্বে একটি করে, প্রতি মুখ প্রতি পর্বে দুটি করে, বা আবর্ত বা প্রতি পর্বে দুই অধিক ভাবে বিন্যস্ত করতে পারে। পত্রবিন্যাস মানে ওই যে মানে একান্তর ভাবে থাকতে পারে। একান্তর মানে কি? ওই যে ওইটা দেন, ওইটা, হ্যাঁ, একটা এক পাশে থাকবে শুধু, মানে ওর এই পাশে শুধু একটা একটা করে আসে, এই পাশে নাই, এরকম থাকতে পারে। আবার অনেক সময় দুই পাশে থাকতে পারে, প্রতিমুখ প্রতি পর্বে দুটি করে থাকে। প্রতি পর্বে বুঝেন পর্ব কোনটা? পর্ব হইল ধরেন না, পর্ব এটা না, পর্ব হইল কাণ্ড আছে না, কাণ্ড। এই কাণ্ডের যেখান থেকে গিট বলে না, গিট বলে না, বাঁশের গিট দেখেন নাই, যেখান থেকে কঞ্চি বের হয়, ওইটাকে বলে পর্ব। মানে একটা, এটা যদি একটা কাণ্ড হয়, এর মধ্যে কি থাকে? এখান থেকে মনে করে পাতা বেরোবে, এর মধ্যে পাতা বেরোবে। এরকম বলছে যে প্রতি পর্ব থেকে প্রতি মুখ, মানে প্রতি পর্বে দুটি করে থাকে, প্রত্যেকটা পর্বের মধ্যে দুটা করে থাকবে। এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা পাতা আছে, এটা একটা পর্বের মধ্যে এই পাশে একটা, এই পাশে একটা, আবার এটা একটা পর্ব, এখানে একটা থাকবে, এই পাশে একটা থাকবে। এরকম থাকলে তাদেরকে বলা হয় প্রতিমুখ বা আবর্তক। মানে প্রতি পর্বে দুইয়ের অধিক জুই থাকে, এখানে আরো জুই থাকতো, তিনটা জুই থাকতো, চারটা জুই থাকতো, তাহলে কটা? তাহলে এটা হয়ে যেত আবর্তক। আচ্ছা, তারপর বলছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি, ইনফ্লোরেসেন্স। গতকাল ক্লাসে আমরা পড়ছিলাম যে পুষ্পমঞ্জুরি কোনটা? যেটা প্রথমে অনেকগুলো ফুল সহ ওই কাণ্ডটাতে কাজ ছিল। বলছিলাম যে একটা দণ্ডের সাথে, যে দণ্ডের সাথে ফুল সাজানো থাকে, ওই ফুল আর দণ্ডকে একসাথে কি বলে? পুষ্পমঞ্জুরি বলে। মানে অনেকগুলো ফুল একটা দণ্ডের সাথে লাগানো আছে, ওই দণ্ড আর ওই ফুলগুলোকে একসাথে বলা হয় পুষ্পমঞ্জুরি। তাহলে এরা দুই ধরনের হতে পারে, রেসিমোস আর একটা সাইমাস। রেসিমোস কোনটা যেন? অনিয়ত পুষ্পবিন্যাস, মানে এদের আস্তে আস্তে ছোট হবে আর কি। এদের হচ্ছে পত্র, মানে যে দণ্ড আছে, যেটা যে দণ্ডের মধ্যে ফুলগুলো সাজানো থাকে, এটা যদি এদের গ্রোথ যদি অনিয়ত হয়, মানে কন্টিনিউয়াস, এক নির্দিষ্ট জায়গায় গিয়ে যদি শেষ না হয়, তাদেরকে বলা হয় অনিয়ত।
মানে সাপোজ এই দণ্ডটা এখানে গিয়ে শেষ, তাহলে বোঝাই যাচ্ছে যে এই দণ্ডটা এই পর্যন্ত শেষ। এখানে পাতা ফুলগুলো সাজানো নিয়ত আছে। তাই না? এটা হবে নিয়ত। নিয়ত। আর যদি এমন হয় যে একদম চূড়া পর্যন্ত গেল এবং এখানে অনেকগুলো ছোট 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 ফুল এখানে সাজানো আছে এবং বাইরে থেকে আমি বুঝতে পারতেছি না যে কোন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, তাহলে সেটা হবে অনিয়ত। এটাকে বলা হয় রেসিমস। যেমন সরিষার কথা বলছিলাম, মনে আছে না? হ্যাঁ, সরিষা তো দিছে রেসিমের মধ্যে। হ্যাঁ, রেসিমস ওটা রেসিমের অন্তর্গত, রেসিমসের অন্তর্গত। তাহলে সরিষা ফুল কে কে দেখছেন? দেখছি তো। দেখবেন যে ওর মধ্যে নিচের দিকে ফুলগুলো বড় বড় থাকে, আস্তে আস্তে একদম চূড়ায় গিয়ে অনেক ফুল একসাথে লাগানো থাকে এবং যে দণ্ডের সাথে লাগানো থাকে এই দণ্ডটা আসলে অনিয়মিতভাবে বর্ধনশীল। মানে এটা একটা লেভেলে গিয়ে আর ভালো করে বোঝা যায় না যে কোথায় গিয়ে শেষ হয়েছে। এই ধরনের পুষ্পমঞ্জুরিকে বলা হয়, এটাকে কি বলে? রেসিমস। রেসিমস। আর সাইমস কোনগুলা? যেগুলো যেগুলো হচ্ছে একটা লেভেলে, হ্যাঁ, একটা ছোট থাকে, দণ্ড থাকবে। পুষ্পমঞ্জুরির যে দণ্ড, এই দণ্ডটা ছোট থাকবে, এখানে দুই একটা পাতা থাকবে অথবা ফুল থাকবে, তাদেরকে বলা হয় সাইমস। যেমন তোমার কার মধ্যে থাকে? জবা গাছের মধ্যে থাকে। জবার মধ্যে একটা দণ্ড আছে, এই দণ্ডের মধ্যে একটা পাতা আছে, তাহলে এটা হবে সাইমস। একটা রেসিমস আর একটা সাইমস। নিয়ত পুষ্পমঞ্জুরির কথা বলছি, জবার ক্ষেত্রে এরকম থাকে। আচ্ছা, আবার এর ক্ষেত্রে রেসিমসেরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছিলাম। একটা রেসিম, স্পাইক, স্পাইকলেট, আর একটা ক্যাপিচুলাম। রেসিম কোনগুলা? সরিষার ক্ষেত্রে, সরিষার যেগুলা এটা হচ্ছে রেসিম। স্পাইক কোথায় থাকে? রজনীগন্ধার মধ্যে থাকে। রজনীগন্ধার স্টিক দেখছেন কখনো? ওই যে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে ইয়ে করে, সম্বোধন করে দেয় না? আগে দিতে এখন দেন। দেখবেন যে এই দণ্ডটার মধ্যে অনেকগুলো ফুল একসাথে সাজানো আছে এবং এটা অনিয়তভাবে বর্ধনশীল। মানে একদম চূড়ার মধ্যে গিয়ে দেখা যায় যে অনেকগুলো ফুল লাগানো আছে, বাইরে থেকে ওই দণ্ডটাকে ভালো করে দেখা যায়, বোঝা যায়। তাহলে তো এইটাও তো রেসিমস হওয়ার কথা না। এটা স্পাইকের কথা বলছে, প্রলম্বিত, মানে এটা আবার অনবর্ধনশীল মঞ্জুরি দণ্ডে অবৃন্ত পুষ্প উৎপন্ন হয়। মানে এদের আবার বোটা নাই, বুঝছেন নি কথা? যে ফুলগুলা সাজানো থাকবে এদের মধ্যে কোনো স্টিপিউল থাকে না। স্পাইকলেট কাদের মধ্যে থাকে? ধান, গম, এদের মধ্যে স্পাইকলেট থাকে। এই যে ধানের মধ্যে দেখেন দুই পাশে প্যাপিলাস, দুইটা প্যাপিলা থাকে, আর প্যাপিলার নিচে দেখেন গ্লুম লেখা আছে দুইটা, বুঝলেন? প্যাপিলা আর তার নিচে আছে গ্লুম, গ্লুম 1, গ্লুম 2। এই গ্লুমই আলটিমেটলি কার সাথে লাগানো থাকে? দণ্ডের সাথে। যেই মঞ্জুরি দণ্ডের সাথে লাগানো থাকে এই গ্লুম, সেই মঞ্জুরি দণ্ডের সাথে লাগানো থাকে। আর দুই পাশে যে প্যাপিলা বেরোচ্ছে, এই প্যাপিলার ভেতরে কি থাকে? প্যাপিলা, সরি প্যালিয়া। এই প্যালিয়া কেন ওই পাশে থাকে না? লেমা, না, দুইটাই প্যালিয়া থাকে। হ্যাঁ, উপরে একটি সুপুষ্প গ্লুম বা লেমা থাকে। আচ্ছা ঠিক আছে, থাকো। এর তাহলে উপরে আর ভেতরে কি বিপরীত থাকবে? দিকে। আর ভেতরে কি থাকবে? ভেতরে তো পেলিয়া। হ্যাঁ, মেল ফিমেল পেলিয়ার ভেতরে পুষ্প থাকে। পুংকেশও থাকবে এবং স্ত্রীকেশও থাকবে, মানে মেল পোর্শন থাকবে আর ফিমেল পোর্শন থাকবে। তারপর হচ্ছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলামের মধ্যে কি থাকে? এই দণ্ড যেটা, পুষ্প দণ্ড যেটা, এই দণ্ডটা হচ্ছে আগের গুলা লম্বা ছিল, এটা হলো উত্তল থাকে, মানে গোল এরকম। এর মধ্যে ফুলগুলা সাজানো থাকে, দণ্ডের মধ্যে ফুলগুলা সাজানো আছে। তাহলে এটা কি ফুল? আর এই ফুলগুলো যদি এরকম থাকে, যেমন সূর্যমুখী, গাঁদা ফুল, গাঁদার ক্ষেত্রে কেমন থাকে? গাঁদা ফুল ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ছোট ছোট ফুল আছে, ফুলের যে পাপড়িগুলা মাঝখানে বড় বড়, তারপরে মাঝখানে, তারপরে হলো ছোট ছোট, আবার হঠাৎ করে বড়, তারপরে ছোট, তারপরে বড় বড়, এরকম অনিয়মিতভাবে থাকে। এটা হবে ক্যাপিচুলাম। সূর্যমুখীর ক্ষেত্রে এরকম হয়। দেখেন সূর্যমুখীর মধ্যে নিচের দিকে ফুলগুলো ছোট ছোট, হঠাৎ করে একটা জিবার মতো বেরিয়েছে বড়, তারপরে আবার তারপরে একটু বড় বড়, তারপরে হঠাৎ করে ছোট, আবার হলো বড়, আবার হঠাৎ করে বড়, তারপরে ছোট। এরকম অনিয়মিত বর্ধনশীল থাকলে সেটাকে কি বলে? সাইমস তো আমরা পড়ে ফেলছি। এস্টিভেশন, এটা ইম্পর্টেন্ট। এস্টিভেশন অনেক ঝামেলা, কিন্তু এই চ্যাপ্টারের এইগুলাই ঝামেলা, কিন্তু বাকিগুলো সহজ। এগুলো না পড়লে ভিতরের অংশগুলো পারবে না। এস্টিভেশন, তারপরে আমরা ব্রাক্ট আছে, মঞ্জুরি পত্র আছে, তারপরে হইলো হ্যাঁ পুষ্পাক্ষ আছে। পুষ্পাক্ষ বুঝেন তো? যে অক্ষের মধ্যে
যার মধ্যে বা যে অক্ষের মধ্যে ফুল বাকি ফুলগুলো সাজানো থাকে এগুলো পুষ্পাক্ষ। ক্যালিক্স, ক্যালিক্স বুঝেন তো? বৃতি, বৃতি, দল, পাপড়ি, যেগুলা পাপড়িকে কি বলি আমরা? হ্যাঁ, পাপড়িকে বলি আমরা দল। দল বা আর দলের নিচে কি থাকে? বৃতি। এই কথা বলে দেয় একটা ফুলের বৃতি অংশ থাকে। এটা যদি একটা ফুল হয়, জবা ফুল থাকে কি এটা এটা দাঁড়াও আচ্ছা বুঝছি এটা কি তাহলে সবার বাইরে কি থাকবো? বৃতি এটা বৃতি, তারপরে দল, দল তারপরে পুংস্তবক, তারপরে স্ত্রীস্তবক হচ্ছে যে পরাগদণ্ড পুংরেণু তাহলে এরকম থাকে। তো পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তাহলে আমাদের বলছে যে এই পাপড়িগুলা যদি পাপড়িগুলা কিভাবে থাকে তার উপর ভিত্তি করে যে পাপড়িগুলো দেখেন। আচ্ছা, এই পাপড়িগুলা কি মনে হইতেছে? একটা ভিতরে একটা ঢুকে গেছে না? এরকম মনে হইতেছে না? তাহলে এরকম যাদের থাকে তাদেরকে বলা হয়, মানে আমরা বিভিন্নভাবে বলবো যে কিছু কিছু পাপড়ি আছে, একটা ফুলের পাপড়ি আর একটা ফুলের পাপড়ির সাথে লাগানো থাকে, টাচ করা থাকে। আবার কিছু কিছু আছে একটা পাপড়ির সাথে আর একটা পাপড়ি টাচ করা থাকে না, আলাদা থাকে। কিছু কিছু পাপড়ি আছে একটার ভিতরে একটা ঢুকে থাকে। আবার কিছু কিছু ফুলের পাপড়ি আছে ওরা একটা ঘরের মতো হয়, প্রথমে বড় বড় পাপড়ি থাকে, তার নিচে আবার ছোট ছোট পাপড়ি, তার নিচে ছোট ছোট পাপড়ি এরকম থাকে। তো আমরা দেখেন এই যে ফার্স্টে পুষ্পপত্র বিন্যাস, মানে যেটা পাপড়িগুলা কিভাবে সজ্জিত থাকে তার উপর ভিত্তি করে আমরা কয় ভাগে মুক্ত। দেখেন এই পাপড়িগুলো একটার সাথে একটা লাগানো নাই, যুক্ত নাই, মানে এটা ট্রান্সভার্স সেকশন করছে, বুঝছেন? মানে একটা ফুলকে দেখেন এদিকে তাকান, ফুলকে এরকম করে যদি কাটি তাহলে পাপড়ি বেরোবে না। পাপড়ি একটা আরেকটার সাথে যদি না লাগানো থাকে তাহলে সেটাকে বলা হয় মুক্ত। তো এটা কোন ফুলের ক্ষেত্রে হবে? গন্ধরাজ। লেখেন গন্ধরাজ। মুগ্ধ, এটার নিমুনিক লেখেন মুগ্ধ, মতে মুগ্ধ, গতে গন্ধরাজ। গন্ধরাজ গন্ধরাজ মতে মুগ্ধ, গতে গন্ধরাজ। গন্ধরাজের এরকম ফুলের পাপড়িগুলা কেমন থাকবে? একটা আরেকটার সাথে লাগানো থাকবে না। নিমুনিটা লিখে রাখছেন মুগ্ধ। তারপরে ভালভেট মানে পান্তুস্পর্শী, মানে দেখেন ছবিটা দেখেন যে পাপড়িগুলো একটা আরেকটার সাথে লাগানো আছে, টাচ করে আছে। এই ধরনের পুষ্প পত্র বিন্যাসকে বলা হয় ভালভেট বা পান্তুস্পর্শী। জবা ফুল হ্যাঁ, লেখেন যে যেটা কি বলে লিখছি, আজব। আতে হলো, আতে কি? আকন্দ। চতে কি? জবা জবা। আজব, আজব। আকন্দ। আর বদেয়া হচ্ছে মানে ভালো হ্যাঁ, বতে বাবলা আছে। বাবলা আছে ও আছে আজব না আজব। আতে হচ্ছে আলকা সন্ধ্যা, আকন্দ। আকন্দ। হ্যাঁ, আকন্দ, যতে জবা। জবা এটা মনে রাখবেন অবশ্য। জবা ফুলের বৃতি, বৃতি কোনটা? বৃতি হলে যে বাইরে সবাই বৃতি হলে যে নিচেরটা, এটা হলো বৃতি। আর দল কোনটা? দল তো পুষ্প, পাতা যেগুলো, এটা হলো দল। তাহলে এটা হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। আজব, আতে আকন্দ, যতে জবা, বতে বাবলা। বাবলা। টুইস্টেড, টুইস্টেড মানে কি? পেঁচানো। টুইস্টেড মানে কি? পেঁচানো, একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। জবা ফুলের দল, দল বুঝেন তো? দল হচ্ছে যে পাপড়িগুলা, পাপড়ি কিন্তু একটা আরেকটার ভিতরে ঢুকে যায়, এটা পাকানো। ঢুকে যায় তাইলে এটা আবার গিয়ে বাঁধবে। দেখেন ছবিটা দেখেন, এই যে এই পাকানো বা টুইস্টের ভিতরে দেখেন ছবিটা দেখেন যে ওদের প্রান্তগুলো একটা ভিতরে একটা ঢুকে গেছে। একটা বাইরে থাকে আর এক প্রান্ত বাইরে আর এক প্রান্ত ভিতরে, এক প্রান্ত বাইরে আর ওই দেখেন প্রান্তস্পর্শী মধ্যে তো আবার আছে। ওরা ভিতরে ঢুকে না, তো টাচ করেই থাকে, ভিতরে আর ঢুকে না। এরা হবে ইয়েগুলা ফুলগুলা নিয়ে এসেছেন তো, এই যে জবা গাছের ফুল আছে না, জবা ফুল আমি বলতেছি জবা ফুল মানে একটা আরটার সাথে যুক্ত লাগানো আছে, আর আর একটা আরটার সাথে শুধু টাচ করে আছে। আর এদের ক্ষেত্রে একটা আরটা মাথার ভিতরে ঢুকে আছে। একটা আরটার ভিতরে যদি ঢুকে থাকে সেটা হচ্ছে টুইস্টেড বা পাকানো।
এটার মধ্যে এটা হ্যাঁ Next, imbricate. একটা হচ্ছে কি বৃতি আরেকটা হচ্ছে দল। ইমব্রিকেট হচ্ছে দল হইবে ওদের ক্ষেত্রে কি হবে পাপড়ি, মানে একটা ফুলের পাপড়ি সম্পূর্ণটা ভিতরে আর একটা ফুলের পাপড়ি সম্পূর্ণটা বাইরে, আর বাকি তিনটা যে থাকবে একটা ভিতরে আর একটা বাইরে। ছবিটা দেখেন ভালো করে। এই ধরনের পুষ্প বিন্যাসকে বলা হয় ইমব্রিকেট বা ইমব্রিকেট। লিখে রাখেন ইমুর কৃষ্ণকেশ, ইমুর কৃষ্ণকেশ, ইমব্রিকেট কৃষ্ণচূড়া কালকাসুন্দা। ইমব্রিকেট, ইমব্রিকেট হলো ইমুর কৃষ্ণকেশ, ইমব্রিকেট কৃষ্ণচূড়া কালকাসুন্দা। তারপর হলো কুইনকান শিয়াল কোনগুলা, যদি এমন থাকে যে একটা পুষ্পপত্রের মধ্যে সম্পূর্ণটা বাইরে আর একটা সম্পূর্ণটা বাইরে, দুইটা বাইরে থাকবো, একটা সম্পূর্ণটা আর দুইটা সম্পূর্ণ ভিতরে, আর একটা হলো এক মাথা বাইরে আর এক মাথা ভিতরে, এই ধরনের থাকলে তাকে বলা হয় কুইনকান শিয়াল। মানে দুইটা দুইটা দল, যেটা দুইটা থাকবে ভিতরে আর দুইটা থাকবে বাইরে, আর বাকি যে একটা ওর এক মাথা ভিতরে আর এক মাথা বাইরে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে কুইনকান শিয়াল। লিখে রাখেন পেশক। স্যার এগুলো কি নির্দিষ্ট মানে এর বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ, এরকম পেশক লেখেন, পথে পেয়ারা, শতে সরিষা, কতে কুইনকান শিয়াল। এগুলো কাজগুলো মুখস্থ না করে শুধু উদাহরণ মনে রাখতে হবে না? হ্যাঁ, আর সেটা উদাহরণ উদাহরণ প্লাস ছবিগুলো মনে রাখবে। পেশক, পথে পেয়ারা, শতে সরিষা, কতে কুইনকান শিয়াল। ভ্যাক্সিলারি কোনটা? ভ্যাক্সিলারি দেখেন যে ছবিটা ভালো করে দেখেন, দুইটা পুষ্পপত্র, নিচে আরো দুইটা, তার ভেতরে আরো দুইটা, এরকমভাবে সাজানো থাকলে তাকে বলে ভ্যাক্সিলারি। পাঁচটার মধ্যে পাশের দুই প্রান্তের ভেতরে ঢুকানো থাকে এবং পাশের দুই প্রান্তের ভেতরে ঢুকানো থাকে। এটা হচ্ছে মসি লেখেন, মটরশুঁটি আর শিম, মসি। ভ্যাক্সিলারি এক্সাম্পল কি হবে? মটরশুঁটি আর শিম। অ্যান্ড্রুইশিয়াম, অ্যান্ড্রুইশিয়াম কোনটা? পুংস্তবক। অ্যান্ড্রুইশিয়াম বলতে কি বোঝায়? ওই যে মেল পোর্শনটা। তাহলে মেল পোর্শনে কয়টা অংশ থাকে বলেন? এটা কয়টা অংশ? দুইটা অংশ থাকে। দুইটা, এটা পরাগধানী আর এটা পরাগদণ্ড। আচ্ছা, তাহলে এটা কততম স্তবক ফুলের? তৃতীয় তৃতীয় স্তবক। তাহলে প্রথম স্তবকের নাম কি? প্রথম হচ্ছে পুষ্পাক্ষ, তারপরে হলো বৃতি, দল, তারপরে পুংস্তবক, স্ত্রীস্তবক। পাঁচটা অংশ থাকে, পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। অ্যান্ড্রুইশিয়াম, অ্যান্ড্রুইশিয়াম কোনটা বললাম? অ্যান্ড্রুইশিয়াম বলে বলছি। আচ্ছা, এর ভেতরে কি থাকে? অ্যান্ড্রুইশিয়ামের ভেতরে পরাগধানী আর একটা পরাগদণ্ড। পরাগধানীর ভেতরে কি থাকে? পরাগধানীর ভেতরে পরাগরেণুগুলো অবস্থিত। আচ্ছা, আমি একটা ছবি দেখাই। ছবি না দেখলে আসলে ভালো করে বুঝতে পারবে। 338 পেজ বাই করেন। পাইছেন না? 338 চিত্র 10.1 লেখা আছে। চিত্র 10.1 10.1 মধ্যে দেখেন একটা ফুল দেয়া আছে, ফুলের মধ্যে একটা পরাগধানী। 2 নম্বর ছবিটাতে একটা পরাগধানীটাকে কেটে ফেলছে, কেটে তারপরের ছবিটাতে দেখেন ছোট ছোট গোল গোল স্ট্রাকচার দেখা যাচ্ছে প্যাকেটের মতো। এগুলো মূলত পরাগ রেণু। আর এই পরাগ রেণু তো আমি সবার লাস্টের ছবিটা দেখলে বাইরের দিকে আবরণটা একটু অমসৃণ, খাঁচকাটা খাঁচকাটা থাকে, আর ভেতরের আবরণটা থাকে মসৃণ। পরের পেজের ছবি দেখেন, চিত্র 10.2। এখানে হচ্ছে পরাগ রেণু, যেটা একটা পরাগ রেণুকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এর মধ্যে বাইরের স্তরটা কেমন, এক্সাইন, আর ভেতরের অংশটাকে বলা হয় ইনটাইন। এক্সাইন আর ভেতরটা হলো ইনটাইন। তাহলে এক্সাইন আর ইনটাইন, এক্সাইনটা কেমন থাকে? অমসৃণ থাকে, আর ইনটাইনটা হচ্ছে মসৃণ। এতটুকু জানলে হবে। তাহলে আমরা কি শিখলাম? একটা ফুলের পরাগধানী যে থাকে, পরাগধানীর ভেতরে আমরা কাটলে কি দেখবো? পরাগরেণু থাকে। এই পরাগরেণু অনেকগুলো পরাগরেণু অবস্থান করে। এটা পরাগরেণুর ভেতরে যদি দেখি, বাইরের আবরণটাকে বলা হয় এক্সাইন আর ভেতরের আবরণটাকে বলা হয় ইনটাইন। এতটুকু জানলে।
এখন যদি এরকম হয় যে এটা হলো পরাগদণ্ড, এই ভালো করে খেয়াল করেন। কল দেন, মোবাইল কল দেন। এটা হলো পরাগদণ্ড আর এটা হলো পরাগধানী। এমন যদি থাকে ওর নিচে পরাগদণ্ডটা হলো এটা, পরাগধানী হলো এটা, পরাগদণ্ডটা এটা, ওর সাথে যদি এরকম করে থাকে তাহলে এটাকে কি বলবো আমরা? এই ধরনের গঠনকে বলা হয় পাদলগ্ন পরাগধানী। পাদলগ্ন মানে পাদ মানে হচ্ছে ওর পায়ের নিচে থাকবে, ওর পায়ের নিচে পরাগধানীর নিচে, আর ওর দণ্ডটা ওর সাথে লাগানো থাকবে, এটাকে বলা হয় পাদলগ্ন। তারপরে হচ্ছে পৃষ্ঠলগ্ন, ওর পৃষ্ঠ কোনটা? পৃষ্ঠ হলো এটা, সারফেস, এটা এরকম যদি থাকে এটা হলো পৃষ্ঠলগ্ন। তারপরে হচ্ছে পার্শ্বলগ্ন, পার্শ্ব হচ্ছে ওর সাইডে এরকম থাকবে, সেটা হলো পার্শ্বলগ্ন। তারপরে হলো সর্বমুখ, মানে এমন করে আছে এটা সব দিকে ঘুরতে পারে, এটা যদি এরকম থাকে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, তারপরে এরকম হইতে পারে, ঘুরতে পারে, এরকম যদি করতে পারে, সর্বমুখ বলে। মানে সব এমনভাবে অবস্থান করবে যাতে সব দিকে সে নড়াচড়া করতে পারে, পরাগধানীটা এই ধরনেরকে বলা হয় সর্বমুখ। অবশ্যই মনে রাখতে হবে ধানের পরাগধানীগুলো হচ্ছে সর্বমুখ। আসবে নেক্সট আমাদের লাগবে, আমি কিন্তু জিজ্ঞেস করি যে ধানেরটা কেমন? সর্বমুখ। রেখাকার পরাগধানী কোনটা? এমন যদি থাকে, পরাগধানীগুলো যদি এমন থাকে, এটা একটা পরাগধানী, মাঝখানে যদি দাগ থাকে, মাঝখানে যদি খাস থাকে তাহলে এটাকে বলা হয় রেখাকার। এটা একটা পরাগধানী, মাঝখানে যদি খাস থাকে তার সাথে একটা দণ্ড লাগানো আছে, তাহলে এই ধরনের পরাগধানীকে বলা হয় রেখাকার। আর বৃত্তাকার কোনটা? পরাগধানী যদি এরকম থাকে, বৃত্তাকার হলো এরকম, এর সাথে এরকম লাগানো আছে পরাগদণ্ড আর পরাগধানী। পরাগধানীটা অনেকটা বৃত্তের মতো থাকবে, এটাকে বলা হয় বৃত্তাকার পরাগধানী। নাম কি? বৃত্তাকার পরাগধানী। দললগ্ন মানে দলের সাথে লাগানো থাকবে, ধুতুরা, বেগুন এগুলো হচ্ছে দলের সাথে লাগানো থাকবে, দললগ্ন। এখন যেটা বলবো সেটা হচ্ছে গাইনিশিয়া। গাইনিশিয়াম কোনটা? স্ত্রী স্তবককে বলা হয় গাইনিশিয়াম। গাইনিশিয়ামের কি কি অংশ থাকবে? তিনটা অংশ থাকবে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তাহলে গর্ভমুণ্ড কোনটা? ওই যে যার সাথে আসে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তাহলে এই যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভাশয়। তাহলে এর মধ্যে যদি এমন হয়, আচ্ছা পুষ্পপুটটা কি সেটা বলবেন। বৃতি এবং দলকে যখন আকৃতি আলাদা করা যায় না, এই দেখেন এটা বৃতি, এটা দল। বৃতি আর দল যদি একদম লাগানো থাকে, একদম টাচ করা আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা আলাদা করে দেখতে পারবো না, তাহলে ওদেরকে বলা হয় পুষ্পপুট। কি বলে ওদেরকে? পুষ্পপুট। আচ্ছা, উভলিঙ্গী পুষ্প বুঝেন তো, মেল ফিমেল দুটো অংশ থাকে, কাদের মধ্যে থাকে? জবা ফুলের মধ্যে থাকে। একলিঙ্গী, আচ্ছা কখনো দেখছেন, খেয়াল করছেন লাউ, লাউয়ের থেকে যখন লাউ ফল হয় বা লাউয়ের সবজি হয়, যখন লাউ ধরে তখন দেখবেন সব লাউ থেকে কিন্তু ফল হয় না, খেয়াল করছেন? আবার সব আমের মুকুল থেকে যে আম হয়, কেন হয় না? পুরুষের থেকে কি হইতে পারবো? পুরুষ কিছু দিতে পারে? পুরুষ তো আর ফল দিতে পারে না, তো পুরুষ যে ফলগুলো আছে এই ফলগুলো ঝরে যাবে, আর মেয়ে ফিমেল যে অংশটা আছে সেটা থেকে ফল তৈরি হবে। তো লাউয়ের ক্ষেত্রে কিন্তু এরকম হয়, লাউ, কুমড়া, তারপরে হচ্ছে সুপারি, আম, তারপরে হইলো নারিকেল, কাঁঠালের মধ্যে না, কাঁঠালের মধ্যে দেখা যায় ওরা পুরো একটা মোচা থেকে ফল হয়, সম্পূর্ণ মোচাটা একটা ফলের কন্টেন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক লিঙ্গ। বলছে পুং পুষ্প, স্ত্রী পুষ্প বলে ক্লিপ ফুল। আচ্ছা, সম্পূর্ণ পুষ্প কোনটা? যাদের মধ্যে চারটা অংশ আছে, জবা। অসম্পূর্ণ মানে একটা অংশ কম যদি থাকে। সমাঙ্গ পুষ্প কোনটা? প্রতিটা অংশ সমান যদি থাকে তাদেরকে বলা হয় সমাঙ্গ পুষ্প। প্রতিটি স্তবকের অংশগুলো যদি সমান থাকে তাকে বলা হয় সমাঙ্গ, সমাকার আকৃতি থাকে। হ্যাঁ হ্যাঁ, জবাটা অসম্পূর্ণ ফুল, সরি জবাটা সম্পূর্ণ ফুল। কেন? প্রতিটা অংশই সমান, হ্যাঁ, তাকে বলা সমাঙ্গ। বসো বসো, সমাঙ্গ।
তো অসমাঙ্গ কোনটা? মানে আর সমান না। অংশ সমান না তাকে বলা হয় অসমাঙ্গ। বহু প্রতিসম কোনটা? যাদেরকে আমরা স্তবকগুলো কিভাবে সমান হয়? হ্যাঁ, জব আর স্তবকগুলো জবার স্তবক হলো সমান নিতে হবে। জবা ফুলের ক্ষেত্রে পাপড়ি গোলা যেগুলা, সব পাপড়ি গোলা একই সাইজের হয় না, না একটা পরে একটা ছোট। আপনার মাথা হয় হ্যাঁ একই হয় একই রকম হয়। হয়। জবা ফুলের প্রত্যেকটা পাপড়ি একই রকম হবে, তাহলে একই রকম। আবার পুংস্তবক যদি ধরি তাহলে প্রত্যেকটা পুংস্তবক একই রকম, মানে প্রত্যেকটা অংশ একই একই আকার আকৃতিতে একই রকম থাকে। আচ্ছা, বহু প্রতিসম অসমান। বহু প্রতিসম মানে কি? পাতাটাকে অনেকগুলো খণ্ডে ভাগ করা যায়, তাকে বলা হয় বহু প্রতিসম। এক প্রতিসম কোনগুলা? একটা অংশে ভাগ করা যায়, এটাকে এক প্রতিসম। যেমন শিব এবং অপরাজিতা। অপ্রতিসম মানে কি? এটাকে ভাগ করা যাবে না। যেমন কোনটা? কলাবতী ফুল, মানে কলাবতীরে মাঝখানে কাটলে সমান দুই অংশে ভাগ হবে না। কলাবতী। আর আমার সবচেয়ে ভালো লাগছে এই যে আচ্ছা বলেন তো দেখি, প্রাণীর ক্ষেত্রে অসমাঙ্গ, সরি এটা কি বলছে? সমাঙ্গ তো। অপ্রতিসম কোনটা আছে? অপ্রতিসম একটা প্রাণীর নাম বলেন। যেমন ওই যে তাসরিয়ান সমুদ্রে যে থাকে শামুক। শামুকের খাদ্যনালী তো পেঁচানো থাকে, এর জন্য কাটলে সমান দুই অংশে ভাগ হয় না। তারপরে তারপর তারা মাছও তো আচ্ছা, অপ্রতিসমের কথা বলছি। সবৃন্তক মানে যাদের বোটা আছে, অবৃন্তক মানে যাদের বোটা নাই। মানে ট্রাইমেরাস টেট্রামেরাস এগুলো জানতে হবে। ট্রাইমেরাস কি, টেট্রামেরাস কি, পেন্টামেরাস কি? এগুলো কি? ট্রাইমেরাস হচ্ছে যে দল, মানে পাপড়ি, পাপড়িগুলা তিনটা থাকবে অথবা তিনের গুণিতক থাকবে, 3 অথবা 6, 3 3 9 এরকম থাকবে, কিন্তু 3 অথবা 3-এর গুণিতক পাপড়ি। পাপড়িগুলা হইতে পারে অথবা পুংস্তবক হইতে পারে অথবা স্ত্রী স্তবক হইতে পারে। যে কোনো স্তবক 3 অথবা 3-এর গুণিতক থাকলে সেটাকে বলা হয় ট্রাইমেরাস। আর পেন্টামেরাস কোনটা? 5টা হবে, 5 অথবা 5-এর গুণিতক। আর টেট্রামেরাস হচ্ছে 4টা, 4 অথবা 4-এর গুণিতক। গর্ভপাদ, গর্ভকটি, গর্ভশীর্ষ, এই 3টা স্টার মারেন আগে। আচ্ছা, এর আগে যেটা বললাম যে ট্রাইমেরাস, ট্রাইমেরাস এটা হলো একবীজপত্রীর ক্ষেত্রে হয়। ট্রাইমেরাস এখানে লিখে রাখেন, একবীজপত্রীর ক্ষেত্রে। ট্রাইমেরাস। হ্যাঁ, ট্রাইমেরাস হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে ট্রাইমেরাস হয়। আচ্ছা, গর্ভপাদ, গর্ভকটি, গর্ভশীর্ষ। গর্ভপাদ কোনটা? যে গর্ভাশয়ের পায়ের মধ্যে সবগুলো থাকবে, মানে গর্ভাশয়ের নিচে সবগুলো অংশ অবস্থান করলে তাকে বলা হয় গর্ভপাদ। গর্ভাশয় সবার উপরে থাকবে, তার নিচে থাকবে হ্যাঁ হ্যাঁ বৃত্ত অংশ থাকবে, দল থাকবে, পুংস্তবক, স্ত্রীস্তবক, মানে স্ত্রীস্তবকের মধ্যে তো গর্ভাশয়। তাহলে এরা সবাই যদি গর্ভাশয়ের নিচে থাকে তাকে বলা হয় গর্ভপাদ। আর একটা এটাকে বলতে পারি যে অধিগর্ভ। গর্ভপাদ যা, অধিগর্ভই একই। গর্ভপাদ বা অধিগর্ভ। গর্ভকটি কোনটা? গর্ভকটি হলো হ্যাঁ গর্ভাশয়ের চারপাশে অবস্থান করবে। গর্ভাশয়ের মাঝখানে থাকবে, তার চারপাশে সবগুলো অংশ অবস্থান করলে তাকে বলা হয় গর্ভকটি। আর গর্ভশীর্ষ কোনটা? গর্ভাশয়ের মাথার উপরে সবগুলো অংশ অবস্থান করলে তাকে বলা হয় গর্ভকটি, সেটা গর্ভশীর্ষ। গর্ভাশয়ের মাথার উপরে সবগুলো অংশ অবস্থান করলে তাকে বলা হয় গর্ভশীর্ষ। প্লাসেন্টা বা অম্রবিন্যাস। তারপরে আমরা বলবো প্লাসেন্টা বা অম্রবিন্যাস। প্লাসেন্টা কোনটা? প্লাসেন্টা বলতে বোঝায় যে টিস্যু থেকে গর্ভাশয় উৎপন্ন হয় তাকে বলা হয় প্লাসেন্টা। যে টিস্যু থেকে গর্ভাশয় উৎপন্ন হয় তাকে বলা হয় প্লাসেন্টা। তাহলে এই প্লাসেন্টা কয় ধরনের হতে পারে? প্লাসেন্টা এগুলো কিন্তু পরীক্ষায় আসে। মার্জিনাল, মার্জিনাল মানে কি? স্যার এইগুলো একটু ছবির মাধ্যমে বুঝে যাবেন। আচ্ছা আমি সব বলতেছি, সব বলবো। গর্ভশীর্ষ। ও গর্ভকটি, গর্ভশীর্ষ। ছবিতে আমি মিলাতে পারতেছি। ছবিটা মিলতে পারতেছে না। দেখেন প্রথমটা দেখেন, প্রথমে এই যে গর্ভাশয় যে আছে, গর্ভাশয়ের নিচে দেখেন পুষ্পাক্ষ অবস্থান করতেছে, বৃন্ত অবস্থান করতেছে, দল অবস্থান করতেছে, পুংস্তবকের নিচের অংশ অবস্থান করতেছে। তাহলে সবাই কিন্তু গর্ভাশয়ের নিচে অবস্থান করতেছে, এদিকে বলা হয় গর্ভ কি বলে পাদ।
তারপরে হলো গর্ভ কোটি। কোটি মানে কি, যদি এখানে ইয়েগুলা এরকম দেয় নেই, আর একটু উপরে রাখা উচিত ছিল। গর্ভাশয় যেখানে আছে তার চারপাশ দিয়ে এরা অবস্থান করবে। গর্ভকোটি মানে কি, কোমরের চারপাশে অবস্থান করবে। কথা বুঝছে না? গর্ভাশয় যেখানে থাকবে তার চারপাশ দিয়ে বাকি স্তবকগুলো অবস্থান করবে। আর গর্ভ ইপিগাইনাস বা গর্ভকোটি মানে গর্ভ শীর্ষ কোনটা, দেখেন এই যে গর্ভাশয় সবার নিচে, তার উপরে থাকবে মানে স্তবকগুলো থাকে। হ্যাঁ, পুষ্পাক্ষ নিচে থাকবে। পুষ্পাক্ষ তো সবার নিচেই থাকে, মানে আমরা বের করতেছি গর্ভাশয়। হ্যাঁ, গর্ভাশয়ের উপরে থাকলে সেটাকে বলা হয় গর্ভশীর্ষ বা অধগর্ভ। গর্ভশীর্ষ বা অধগর্ভ। আচ্ছা, এটার মধ্যে গর্ভাশয়টা পুষ্পাক্ষের উপরে হবে। হ্যাঁ, সবার উপরে আছে। দেখেন এর মধ্যে কিন্তু এরকম হয়। কোথায়? লাউ, লাউয়ের দেখেন না কখনো? লাউয়ের যখন কলি হয়, কলি তখন দেখবেন কলির উপরে সবগুলো অবস্থান করে। প্রতিটা অংশ এই কলির পাপড়িগুলা অথবা গর্ভমুণ্ড, বৃত্ত অংশ, এগুলো সব গর্ভাশয়ের উপরে অবস্থান করে। কুমড়া, পেয়ারা এগুলো হচ্ছে গর্ভশীর্ষ। তারপরে হচ্ছে প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন মানে কি, মানে যে টিস্যু থেকে অমরা তৈরি হয় তাকে বলা হয় প্লাসেন্টা। এখন কথা হইলো যে মার্জিনাল, দেখেন এখানে ছবিটা দেখেন, ফার্স্টে 241 নম্বর পেজে ছবি আছে। ফার্স্টে মার্জিনাল লেখা আছে, যে কালো যে অংশটা, কালো অংশটাকে কি বোঝাচ্ছে, মানে সাদা অংশ যেটা সেটা হলো অমরা, টিস্যু। মানে টিস্যু হইলো সবার বাইরের দিকে আছে, সাদা অংশটা সবার বাইরে, তার ভেতরের দিকে আছে হইলো অমরা। তাহলে এটা হচ্ছে মার্জিনাল। মার্জিনাল মানে কি, এটা সাইড বরাবর আছে। আবার বলি, এদের অমরাগুলা এক্ষেত্রে এক প্রকোষ্ঠ বিষয়টা আছে, এক কিনারা অবস্থান, গর্ভাশয়ের এক কিনারা বরাবর প্লাসেন্টা থাকে। মানে প্লাসেন্টা বা অমরা, সাদা যে পোর্শনটা, এই পোর্শনটা সবার বাইরের দিকে আছে এবং কিনারা বরাবর আছে। ভিজুয়ালে আছে, ঠিক আছে। তাহলে এরা সাইড বরাবর আছে, মার্জিনাল, এটাকে বলা হয় মার্জিনাল। যেমন হচ্ছে মার্জিনাল মধ্যে মসি, কালো অংশটা কি? মটরশুঁটি আর শিম। কালো অংশটা হচ্ছে তো কালো অংশটাই হলো, কালো অংশটা কি, প্লাসেন্টা। প্লাসেন্টা না, সাদা অংশটা প্লাসেন্টা, কালো অংশটা হলো টিস্যু। প্রকোষ্ঠ, এখন তো প্রকোষ্ঠ দিয়ে রাখছে, তারপর কি লিখছে? প্রকোষ্ঠ হইলো যে অমরার এই ইয়েগুলা। না, কালোটাই তো দেখলে প্রকোষ্ঠ দিছে, দ্বিতীয় চিত্র। হ্যাঁ, সাদা অংশটা তাহলে কি, সাদা অংশ তো অমরা। আমরা এই যে তাহলে অমরা হইলো সবার বাইরের দিকে আছে, মার্জিনাল যেটা, অমরা হইলো সবার বাইরের দিকে আছে, মাঝখানেও কিছু আছে। মাঝখানে আর তার বাকি অংশটা, কালো যে অংশটা, সেটা হইলো প্রকোষ্ঠ বা গর্ভাশয়। এক্সিয়াল, এক্সিয়াল মানে অক্ষ বরাবর আছে। এক্সিয়াল এটা লিখে রাখেন, এটা এমক্যাট 2015 সালে আসছে, যে অক্ষ বরাবর থাকবে। প্রতিটি কক্ষে মধ্য অক্ষ প্লাসেন্টা থাকে। মানে আমরা যদি এরকম হয়, এটাকে কয়েকটা অংশ ভাগ করলাম, এগুলো তাহলে অ্যাক্সিস না, এই অ্যাক্সিস বরাবর থাকবে প্লাসেন্টা, প্লাসেন্টা এই বরাবর থাকবে। তাহলে তাদেরকে বলা হয় অক্ষীয়, অক্ষ বরাবর বা এক্সিয়াল বা অক্ষীয়। আর ফ্রি সেন্ট্রাল মানে হচ্ছে মুক্ত মধ্য। এক্ষেত্রে গর্ভাশয় একটি প্রকোষ্ঠে থাকে এবং মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে। এটা লিখে রাখেন, এটা লাগবে না, পরে। প্যারাইটাল, প্যারাইটালের মধ্যে লেখেন পলাশ, পলাশ, পতে প্যারাইটাল, লতে লাউ, শতে শশা। পলাশ, পথে প্যারাইটাল, লতে লাউ, শতে শশা। তাহলে কাদের থাকে? এক্ষেত্রে প্যারাইটালের মধ্যে কয়েকটা প্রকোষ্ঠ থাকতে পারে। এর পরিধি দিকে দেয়ালের মধ্যে থাকবে প্যারাইটাল। সুপারফিশিয়াল হচ্ছে গাত্রীয়। এর লেখেন যে পদ্মের গায়ে সাপ, সুপারফিশিয়াল। পদ্মের গাতে হচ্ছে গাত্রীয়, শতে শাপলা। পদ হইল পদ্ম, গাতে গাত্রীয়, শতে শাপলা। পদ্মের গায়ে সাপ, সুপারফিশিয়াল হবে। ভেজাল কাদের মধ্যে থাকে? মূলীয়। ধান গাছের ত্রিধার, টিস্যু।
পদ্মের গায়ে সাপ লিখছেন তো না? পথে পদ্ম, সাথে পদের গায়ে গাতে গাত্রীয়, সতে শাপলা, পদের গায়ে সাপ। ভেজাল বা মূলীয়, এখানে বসো। মূলের মধ্যে লেখা হচ্ছে ধান গাছে ত্রিশূল, ধান গাছে ত্রিশুম, ত্রিশুম দন্তেশ্বর সুকার ম। তাহলে ধান হচ্ছে ধান, গাছে হচ্ছে ধান গাছে, ধান গাছ একসাথে একটা জিনিস। ধান গাছে ত্রিতে হলে ত্রিধার, সুম সতে সূর্যমুখী, মতে মূলীয়। ধান গাছে ত্রিশুম, ত্রিতে হলে ত্রিধারা। কি সব দিয়ে রাখছে আল্লাহ গো, জীবনে এটা তো দেখিনি নেই, নাম শুনিনি। ত্রিধারা দেখছেন নি গাছ? ধান গাছে ত্রিশুম। তাহলে ধান হচ্ছে ধান, গাতে হলো ধান গাছ তো একসাথে, ত্রিতে ত্রিধারা, শতে সূর্যমুখী, মতে মূলীয়। আর এপিকাল বা শীর্ষক এরা হচ্ছে ধলা আপা লেখেন, ধলা আপা। ধতে ধনিয়া, লতে লাল পাতা, আতে এপিকাল, ধলা আপা। কটা বাজে? আচ্ছা 5 মিনিট পরে। না স্যার আর পড়েন না। ফল, ফলের মধ্যে বলছে। না না স্যার এগুলো পড়তে হচ্ছে না। ঠিক আছে, আজকে বন্ধ থাকুক। আমার হাতে তোমরা একটু দেখতে থাকো ক্যাডেটস।